হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আমার মেয়ে প্রথম মুখে ভাত খাবে। সময় এখন বাজে ঘড়িতে, আপনারা নিজেরাই দেখে নিন। সময় এখন বাজে ঠিক 3:20-21 মতো, 3:20-21 মতো সময় বেজে গিয়েছে। তো এখন আমি রান্নাঘরে এলাম। এখন শুরু করব আজকের রান্না বান্না। তো কাঞ্চনকে বললাম একটু পরে পরেই ওঠো, আমি আগে চাপিয়ে দিই। তো চলুন রান্নাঘরে যাই, আজকের দিনটা এখান থেকে শুরু করা যাক। আর বেশি দেরি করা যাবে না, এ তো অনেক মানুষের রান্না, পরিমাণেও যথেষ্ট। পদে পদে অনেক রান্নাই যেহেতু আমায় করতে হবে, তাই আগে ভাগে আমি ভাজাগুলো বসিয়ে দিলাম। এই প্যাকেটের মধ্যে সমস্ত কাটা শাকসবজি রয়েছে, শুধুমাত্র যে শুক্তোর সবজি তা নয়, এখানে মিহির পাতে দেওয়ার পাঁচ ভাজাও রয়েছে। পাছে সেগুলোকে ভেজে শুক্তোর মধ্যে মিশিয়ে না ফেলি, তাই আমি আগে থেকেই তুলে রাখলাম। এদিকে আবার ধোয়া পাবদা মাছগুলো আমি ফ্রিজ থেকে বের করে বড় একটা পাত্রে সবগুলোকে ঢেলে নিয়েছি। এখন বেশ খানিকটা নুন হলুদ সবকিছু দিয়ে ভালো মতো মাখিয়ে নিলাম। পাবদা মাছ ভাজার সময় তো প্রচুর তেল ছিটকে আসে, তাই সেই দুর্ঘটনা যাতে না হয় তাই জন্য আমি যেটা করলাম সেটা হলো মাছের গায়ে বেশ খানিকটা সর্ষের তেল মাখিয়ে নিলাম। এতে করে তেল ছিটে আসার পরিমাণটা অনেকটাই কমে যাবে। সাদা তেল বেশ গরম করে মাছগুলোকে ছাকা তেলে আমি লাল লাল করে ভেজে তুলবো, তবে তার আগে দেখলাম শুক্তোর সবজি বেশ ভাজা ভাজা হয়ে এসেছে। একে একে সব সবজিগুলোকে আমি একটা পাত্রের মধ্যে রেখে নিচ্ছি। এমনিতে শুক্তো রান্না করতে যে অনেক সময় লাগে তা কিন্তু নয়, তবে এই সবজিগুলো ভাজতে যে সময় লাগে তার থেকে অনেক কম সময় শুক্তো নাবিয়ে নেওয়া যায়। উচ্ছেগুলো বেশ চাকচাক করে কেটেছি। অন্যবার আমি সবসময় উচ্ছেগুলোকে লম্বা লম্বা করে কাটি, মানে অন্য সবজিগুলো যেমনভাবে কাটি আর কি। তবে এইবার আমি উচ্ছেগুলোকে একটু চাকচাক করে কেটেছি, এতে দেখতে বেশি ভালো হয়। বাড়িতে পাবদা মাছ রান্না করলে আমি সবসময় পাবদাগুলোকে অল্প ভেজে তেলে ঝোলে রান্না করি, তবে এ তো অনুষ্ঠান বাড়ির পাবদা মাছ, তাই একটু কড়া করে লাল লাল না ভাজলে ভালো রেজাল্ট আসবে না। একে একে সব মাছগুলোকে তুলে নিচ্ছি, চেষ্টা করছি মাছগুলো যাতে একেবারে না ভেঙে যায়। খুব সাবধানে মাছ ভাজবো, না হলে মাছ ভেঙে গেলে শেষে আমার নিজেরই মন খারাপ হবে। যাই হোক, সব মাছ একে একে আমি ভেজে নিলাম। তারপর একটা মশলার পেস্ট বানিয়েছিলাম, যার মধ্যে রয়েছে কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত, আরও রয়েছে নারকেল বাটা, কাঁচা লঙ্কা। এগুলো সব কিছুর একটা পেস্ট বানিয়ে নিয়ে ওই যে মাছ ভাজা তেলে কালো জিরে ফোড়ন দিয়ে ওই মিশ্রণটা আমি এখন দিয়ে দিলাম। এইবার এই মিশ্রণটাকে একদম ভালো মতো কষাতে হবে, যতক্ষণ না পর্যন্ত ওপরে লাল লাল তেল ভেসে না ওঠে। শুক্তোর সমস্ত সবজি আমি আগের দিন কেটে রেখেছিলাম, তবে কেবলমাত্র আলুটাই যা কাটিনি। তার কারণ আলু আগে ভাগে কেটে রাখলে না বেশ কালো রং ধরে যায়, সেটা দেখতে একেবারেই ভালো লাগে না। সমস্ত সবজি ভাজা কমপ্লিট, এবং সবার শেষে আমি ভাজবো সেটা হলো ডালের বড়ি। এটাও যে আমার মা বৌদির দেয়া বড়ি। জানেন তো, এখানে না এত খুঁজেছি ডালের বড়ি কোনোদিনও পাইনি। প্রত্যেক বছর শীতে মা বৌদি এত এত ডালের বড়ি দেয়, সেগুলোই তো আমরা নিয়ে আসি এখানে। তবে জানেন তো, আমার ইচ্ছা হয়েছে এইবার শীতটা একটু কমে গেলে ভালো করে ওয়েদারটা চেক করব, যে সপ্তাহে পুরো টানা রোদ্দুর যাবে আমি সেই সপ্তাহে বিউলির ডালের বড়ি দেবো। এখানে তো বিউলির ডাল আর চাল কুমড়ো সবই পাওয়া যায়। সব শেষ, বেগুনটা ভাজবো, কারণ বেগুন তো তেলটা শুষে নেয়, তাই বেগুনটা পরেই ভাজছি। সব সবজি ভাজা হয়ে গেছে, এবার শুক্তো চাপিয়ে দেবো। ওদিকে পাবদাও প্রায় সর্ট আউট হওয়ার পথে। এখন বাজে 4টে, 1 ঘন্টা লেগে গেল প্রায়, ধরুন ওই ভাজাভুজি করতে করতে। এত সবজি ভাজতে তো টাইম লাগবেই। তো ভাগ্যিস কেটে রেখেছিলাম, ওই জন্য একটু হলো তো আগে হলো। পাবদার গ্রেভিটা বানানো হয়ে গিয়েছে, এখন জাস্ট পাবদাগুলো দিয়ে চট করে তুলে নেবো। তার কারণ ঝোলের মধ্যে এত মাছ দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা তো বিশাল, সেই জন্য আমি জাস্ট দিয়েই চুবিয়ে অন্য পাত্রে তুলে নেবো। এভাবে সাজিয়ে রাখি কাঞ্চন। এটা ভালো হবে, ভেঙে গেলে কেলেঙ্কারি একেবারে। এত কষ্ট সব শেষ, কষ্টের আমার ফসল সব যাবে গোল্লাই। আর এমনিতেও পাবদা মাছ যা সুখী মাছ, এ মাছ বেশি রান্না করা লাগে না এমনিতেও। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিই, জাস্ট আমি দিয়ে কি করছি, তুলে নিচ্ছি ব্যাপারটা। আর পাবদার গ্রেভিটা আমি তো বললে হবে না, মারাত্মক হয়েছে, যারা খাবে তারা বলবে কেমন। একটু দেখাও পাবদা মাছ, সব বন্ধুদেরকে একটু দেখাও। মাছগুলোকে যা সুন্দর কড়া কড়া করে ভেজেছি, ঝোলে দেওয়ার সঙ্গে সঙ্গে এত সুন্দর একটা রং ধরেছে। আর এমনিতেও দেখবেন পাবদা মাছ অন্য সমস্ত রকম রেসিপির থেকে সর্ষে নারকেল দিয়ে করলে সেটা বেশি জমে।
সমস্ত মাছগুলোকে আমি পাটে পাটে সাজিয়েছি যাতে তলতে ভীষণ সুবিধা হয়। আর এখন গ্রেভিটা এর উপরে দেব, তবে তার আগে দেখতে সুন্দর লাগার জন্য কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়েছি আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছু ধনেপাতা। রান্নার স্বাদ যেমন ভালো হওয়া চাই তেমনি রান্না সুশ্রীও হওয়া চাই। ওই যে কথায় বলে না, আগে দর্শনদারি তারপরে হলো গুণবিচারী। সব ক্ষেত্রে এই কথা না চললেও আমার মনে হয় রান্নার ক্ষেত্রে এই কথা কিন্তু দারুণ যায়। পাবদা রান্না করতে করতে ওদিকে শুক্তোর গ্রেভিটাও আমি চাপিয়ে দিয়েছিলাম, ওটা বেশ সুন্দর ফুটে এসেছে। এইবার সমস্ত সবজি ওই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। এবার তো এটাকে বেশি ফোটানোর দরকার নেই, জাস্ট এবার দুধ দেব হচ্ছে কিছু গুঁড়ো মশলা। তো তার আগে একটুখানি ঢেকে দেব, নুন চিনিও টেস্ট করব। আর শুক্তো একটুখানি মিষ্টি মিষ্টি নোনতা নোনতা হলে বেশি ভালো লাগে। আমি শুক্তে এবার কাঁচা লঙ্কা একেবারেই ব্যবহার করলাম না। তখন আশা করি বুঝতে পারেননি, তবে এখন দেখুন পাবদার রংটা কি খাসা ধরেছে। এদিকে আমার শুক্তো রান্না সেটাও প্রায় শেষের দিকে। সবজিগুলো তো ভালো ছাকা তেলে কড়া কড়া করে ভেজেছি, তাই পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। শুক্তোর সবজি বেশি গলে ঘন্ট পাকিয়ে গেলে সেটা যেমন খেতে ভালো লাগে না, তেমনি দেখতেও ভালো হয় না। তাই সবজিগুলো অক্ষত থাকতে থাকতেই আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম আর দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ চিনি। এইবার এরপরে বেশ কিছু গুঁড়ো মশলা দেবো, ব্যাস তারপরেই তো শুক্তো নাবিয়ে নেব। তো শুক্তোটা আরও কিছুক্ষণ হবে। আর ওই যে বড়ি ভেজেছিলাম সেগুলো তো এই ঝোলের মধ্যে গিয়ে বেশ সুন্দর নরম হয়ে ফুলে উঠবে। এতক্ষণ তো শুক্তো রান্নায় তেমন কোনো মশলাই যোগ করলাম না, তবে এখন পড়বে শুক্তোর মেইন দুটো মশলা। সেটা হলো শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নেওয়া পাঁচফোড়ন আর হলো ভাজা রাঁধুনি গুঁড়ো। এতক্ষণ শুক্তো ওকে ওকে ছিল, কিন্তু যখনই মশলা পড়লো তখন শুক্তোর আসল যে ফ্লেভারটা সেটাই কিন্তু এনহ্যান্স হলো। যেহেতু গেস্ট আসতে এখনো অনেক দেরি, সেই দুপুরবেলায় খাওয়া দাওয়া, তাই আমি শুক্তো যেহেতু একটুখানি দুধ দিয়েছিলাম তাই গাঢ় হয়ে যেতে পারে, ওই জন্য আমি একটু ঝোল ঝোল নাবালাম। পরে গরম করলে কিছুক্ষণ রেস্টে রাখলে এমনিতেই জলটা শুষে নেবে। শেষের দিকে ঘি দিয়ে ঢেকে রেখে দিলাম। শুকনো খোলায় মুগ ডাল ভেজে সেটা আমি সিদ্ধ হতে বসিয়েছি। আমার এখন নিজেকে সেই বিগ বসের মতো মনে হচ্ছে। আমি अभी बज रहे हैं सुबह की 5, শুক্তো हो गई है। শুক্তো ডান আর পাবদা ডান, আর ওদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর ইলিশ মাছ তো টুরি মেরে বানিয়ে দেবো। একধারে আমি রান্না করছি, অন্যধারে আমি বাসনগুলো মেজে নিচ্ছি। একে একে এক একটা খাবার নামছে আর আমি প্রত্যেকটা কড়াই ভালো করে ধুয়ে নিচ্ছি, যাতে করে এই জায়গাটা খুব বেশি মেসড আপ না হয়ে যায়। আর শেষে বেশি এলোমেলো জগা খিচুড়ি হয়ে গেলে না আমার নিজেরই কাজ করতে খুব সমস্যা হবে। আর এমনিতেও আমার বরাবরের অভ্যাস রান্না করতে করতে ওভেন মোছা, চারপাশ ধোয়া, বেসিন পরিষ্কার করা, সিঙ্ক সবসময় ঝাঁ চকচক রাখা, আর কড়াই তো ধুয়েই নিচ্ছি। ডাল ওইদিকে সিদ্ধ হতে থাকুক, এদিকে আমি অন্য একটা ফ্রাই প্যান ভালো করে ধুয়ে ভালো সুন্দর তেল গরম করে আমি যেটা করব সেটা হলো সবজিগুলো ওই যে ডালের মধ্যে দেওয়ার জন্য যে সবজি গতকালকে কেটে রেখেছিলাম, যার মধ্যে রয়েছে গাজর, ক্যাপসিকাম, রয়েছে ফুলকপি, আর তার সাথে আমি মটরশুঁটি দেব। মটরশুঁটিটা ভাজবো না, তবে বাদবাকি এই 3 সবজি এখন আমি ছাকা তেলে ভেজে তুলে নেব। সবজি ভাজা হতে থাকছে আর এই ফাঁকে আমি ইলিশ মাছ, যে সর্ষে ইলিশটা চাপাবো তার জন্য একটা গ্রেভি বানিয়ে নিয়েছি। এখানে কালো আর সাদা সর্ষে রয়েছে, ভালো করে পেস্ট করে নিয়েছি কিছু কাঁচা লঙ্কা দিয়ে, তার সাথে কিছু টক দই। টক দই বেশ খানিকটা নিলাম, যেহেতু ইলিশের পরিমাণ অনেকটা রয়েছে। প্রায় 25 পিস মতো ইলিশ মাছ এখন রান্না হবে। 20 জনের ইলিশ মাছ 25 পিস আমি রেখেছি। তো টক দই সেটাকে ভালো মতো ফেটিয়ে নিলাম। এর মধ্যে কিছু মশলা যাবে, একে একে সেগুলো অ্যাড করবো আর মিশিয়ে নেব। আমার মনে হলো টক দইয়ের পরিমাণ একটু কম হচ্ছে, তো এই কারণে আমি যেটা করলাম সেটা হলো আরও 2-3 চামচ মতো টক দই সঙ্গে অ্যাড করলাম। ভালো মতো চামচের সাহায্যে ফেটিয়ে নিয়েছি যাতে ভিতরে কোনো লাম্পস না থাকে। এরপর ওই যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার যে পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম তার মধ্যে কিছুটা জল দিয়ে ব্যাপারটাকে একটুখানি পাতলা করলাম, এরপর দইয়ের সঙ্গে মিশিয়ে দিলাম। এইবার একে একে অ্যাড করব তেমন কিছু মশলা না, জাস্ট একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। যেহেতু মাছের পরিমাণ অনেকটা,
তাই আমাকে অনেকটা পরিমাণ মশলার গ্রেভিও বানাতে হচ্ছে। বেশ ভালো মতো এখন ফেটিয়ে নিলাম। এর মধ্যে এখন আর ওই নুন চিনি কোনোটাই অ্যাড করছি না, তার কারণ ওগুলো আমি একেবারে সরাসরি ফাইনাল স্টেজে ব্যবহার করব। যেহেতু সর্ষে ইলিশ, তাই সর্ষের সঙ্গে সঙ্গে সর্ষের তেলটাও কিন্তু একেবারে বাঞ্ছনীয়। তাই আমি বেশ খানিকটা কাঁচা সর্ষে পেস্টের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এইবার রান্না হবে মাছের রাজা ইলিশ। এখানে ওই 25, আমি 5 পিস কমিয়ে রেখেছি, তো এখানে 25 পিস মতো ইলিশ রয়েছে। 20 জনের জন্য 25 পিস ইলিশ রয়েছে। তো এখন আমি ইলিশ মাছটাকে ম্যারিনেট করবো। এসো দিকে নুন দিচ্ছি, নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে আগে একটু ম্যারিনেট করবো, তো তারপরে সিদ্ধ করবো। আগের বার কি হয়েছিল কাঞ্চন বলো? আগেও সব মাছগুলো ভেঙে গেছিল, সব মাছ না, বেশিরভাগটা ভেঙে গেছিল। তো এবার যেটা বুঝলাম যে ওরভাবে বাড়িতে আমরা অল্প সংখ্যক লোকের জন্য যেমন রান্না করি ওরকম ভাবে রান্না করা চলবে না, বুঝলে কাঞ্চন? রান্না করতে হবে তোমার মতো করে, কি বলো ওটাকে, মানে সিদ্ধ করে মাছটাকে আমি রান্না করব। যাতে কি হবে, বেশি করে সর্ষের তেল, সর্ষে ইলিশ তাই বেশি করে সর্ষের তেল দিচ্ছি, তো যাতে করে তোমার ইয়েটা নুন হলুদ আর কাঁচা তেল দিয়ে মাছগুলোকে আমি সুন্দর মতো মাখিয়ে নিলাম। এইবার এটাকে কিছুক্ষণ রেস্টে রাখবো। ওইদিকে আমি গরম তেলে কালো জিরে ফোড়ন দিয়েছি, তার মধ্যে নুন হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি জল ঢেলে দেবো। আগের দুটো অনুষ্ঠানে আমি ইলিশ মাছ রান্না করে খুব ব্যর্থ হয়েছিলাম। টেস্ট নিঃসন্দেহে ভালো হয়েছিল, তবে মাছ অনেকটাই ভেঙে গিয়েছিল। ভাঙা মাছ তো আর কারোর পাতে ওভাবে দিতে পারবো না, তাই এই মাছ রান্না নিয়ে আমি কিন্তু বেশ স্কেয়ারি রয়েছি। জলটা ভালো মতো ফুটে উঠবে, তারপর মাছগুলো একে একে সিদ্ধ করে তুলবো। ওইদিকে আমার মুগ ডালটাও সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। অনুষ্ঠান বাড়ির মুগ ডাল বেশি গলে গেলে সেটা খেতে একেবারেই ভালো লাগে না, বরং একটু দানা দানা থাকবে, ভাতের সাথে আঙুলের সাহায্যে মেখে মেখে খেতে সেটা বেশ লাগে। যেমনটা আমি চেয়েছিলাম তেমনভাবেই আমি মাছগুলোকে সিদ্ধ করে নিলাম। তো এখন একে একে অন্য একটা পাত্রে মাছগুলোকে সমস্তটা তুলে নিয়েছি। ওপর থেকে আরও কিছুটা সর্ষের তেল দিলাম। অনুষ্ঠান বাড়ির ইলিশ ভাপায় কিংবা সর্ষে ইলিশে দেখবেন একটা আলাদা রকম ঝাঁঝ থাকে, খুব বেশি গ্রেভি থাকে না, বরং মাছের গায়ে অল্প অল্প যে গ্রেভিগুলো ঝোলগুলো লেগে থাকে সেটা দিয়ে ভাত মেখে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ইলিশ মাছের দিকে ডান, আমি এখন গ্রেভিটা জাস্ট এর উপরে ঢেলে দেবো। এসব কমবে তো। আজকে মাছ সিকি পরিমাণ ভাঙেনি, এই পদ্ধতি অবলম্বন করা, সিকি পরিমাণ মাছ ভাঙেনি, প্রত্যেকটা মাছ অক্ষত রয়েছে, মানে একটা কোনা পর্যন্ত ভাঙেনি। তো দেখো, সবাইকে ইলিশ মাছটা দেখিয়ে দাও একটু। এটাকে একটু জাল দিতে হবে। সুন্দর হয়েছে। আর এদিকে আমার ডালটা নেবে গেল। এই সবজি ডালের মধ্যে ঘি গরম মশলা দিলে তার ফ্লেভারটা দারুণ হয়, তো আমি সেটাই করেছি। বেশ খানিকটা বাড়িতে বানানো আমার গরম মশলা আর তার সাথে অনেকটা পরিমাণ ঘি দিয়েছি, যে কারণে ডালের স্মেলটা খুব ভালো উঠেছে। এত মন দিয়ে রান্নাবান্নাগুলো করছি, আশা করি সবার ভালো লাগবে। কাঞ্চন আমাকে অনেক করে বলেছিল যে এত রান্নাবান্না করার, এত ঝামেলা নেওয়ার কোনো দরকার নেই, তুমি বরং রেস্ট করো, আর আমি বাইরে থেকে কিছু বাঙালি দোকান থেকে খাবার তোমাকে অর্ডার করে এনে দেবো মিহির অন্নপ্রাশনের জন্য। তবে আমি সম্পূর্ণ না করেছিলাম, তার কারণ মিহিকে পেটে নিয়ে আমি সেই 7 মাসের সাধের বেলায় অত লোকের রান্না একা হাতে করেছিলাম। সে বেলায়ও আমার দাদা আর কাঞ্চন দুজনেই আমাকে সাহায্য করেছিল। আর এখন সে তো আমার কোলে, এখন আমার শরীরে কোনো কষ্ট নেই, তাই আমি এখন 20 কেন, আমি এখন 30 জনের রান্নাও করতে পারবো। যাই হোক, এত কিছু করার মাঝখানেও কিন্তু একটা আনন্দ আছে। এই আমার মেয়ের অন্নপ্রাশন, আমার মেয়ে প্রথম ভাত খাবে, এত ভালো একটা গ্র্যান্ড দিন। এই দিন কি আর প্রতিদিন আসবে জীবনে?
এদিন তো একবারই আসবে, তো এই দিনে আমার মেয়ের জন্য আমি এত কিছু করছি, এটা ভেবেই তো আমি আনন্দে একেবারে আত্মহারা হয়ে যাচ্ছি। ওদিকে ভোরের আলো ফুটে গিয়েছে, তার সাথে সাথে আমার বেশিরভাগ রান্নায় নেবে গিয়েছে। শাক ভাজা প্রায় শেষের পথে, এদিকে পায়েসটাও আমি প্রায় নাবিয়েই নেব। এদেশে তো গোবিন্দভোগ চাল পাওয়া যায় না, তার বদলে চিনি গুঁড়া চাল পাওয়া যায়। চিনি গুঁড়া চাল কিছুটা গোবিন্দভোগ চালেরই মতো, তবে গোবিন্দভোগ চালের থেকে এর সুগন্ধি ব্যাপারটা আর একটুখানি কম। তাতে কিছু আসে যায় না, এতেও পায়েস দুর্দান্ত হয়। তো আমি ভিজিয়ে রাখা কাজু কিশমিশ সব কিছু অ্যাড করে দিলাম, আর এই চাল আমি গতকাল রাতেই ভিজিয়ে রেখেছিলাম। এখন বাজে 7:43, আমার রান্না প্রায় শেষের পথে, জাস্ট মাছের মাথাটা ভাজলেই হয়ে যাবে। শাক হয়ে গিয়েছে, এখন জাস্ট বাদাম ভাজা দিয়ে নাবিয়ে নেবো, ওদিকে পাঁচ ভাজাও হচ্ছে। মিহির অন্নপ্রাশনের এই দিনটা আমরা উদযাপন করব ভেবেছিলাম সামনের সপ্তাহে, আমরা ভেবেছিলাম যে 20 তারিখের পরে আমরা অনুষ্ঠানটা করব, কিন্তু আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মা ওনারা সবসময় ব্যস্ত ছিলেন মিহির মুখে অন্ন তোলার জন্য, সেই মতো ওনারা খুব সবকিছু মাথায়ও রাখতো। তবে আমরা না এত কিছুর মাঝখানে ভুলেই গিয়েছিলাম যে মিহির 6 মাস পড়ে যাচ্ছে। তো ওই কারণে আমার শ্বশুর মশাই শাশুড়ি মা ওনারা পঞ্জিকা দেখে বললেন যে না, অনুষ্ঠান করতে হলে এই রোববারেই করতে হবে, তার কারণ এরপরে যেহেতু ওর 7 মাস পড়ে যাবে, 6 মাস পূর্ণ হয়ে 7 মাস পড়ে যাবে, তখন যদি দাঁত উঠে যায়, দাঁত উঠে যাওয়ার পরে তো আর অন্নপ্রাশন বা মুখে অন্ন তোলা যায় না। তো ওই কারণে আমরা একদম তড়িঘড়ি করে 5 মাস যাওয়ার শেষের দিন মিহির অন্নপ্রাশন পালন করছি। কি করছো? কি হলো আবার? কান্না করছো কেন কেউ? আরে না, পেঁয়াজ খাচ্ছি নাকি চোখ দিয়ে হয়ে গেছে। তো সব রান্না বান্না শেষ। এই যে আগের দিন সেই ভেজিটেবল গুলো যেগুলো বানিয়েছিলাম সেগুলো। চোখ জ্বালা করছে গো। আর এখানে এই দেখো, দেখে যাও, এই দেখো এখানে আমি স্যালাডের জন্য এগুলো কেটেছি, বিট গাজর, এই যে এগুলো কেটেছি স্যালাডের জন্য। কালারটা সুন্দর লাগছে। পেঁয়াজ রিং রিং করে কেটেছি, তো ভেজিটেবল চপের সঙ্গে না এরকম স্যালাড খেতে দুর্দান্ত লাগে, তো সেটাই মেইনটেইন করার জন্য আমি কেটেছি এরকম ভাবে। আমার রান্না বান্না হয়ে গিয়েছে, জাস্ট কিচেনটা কাঞ্চন ক্লিন করে দেবে, তো রেডি। এখন বাজে কটা কাঞ্চন? 9টা, 9:45 বাজে। সেই রাত 3টে থেকে আমি এইগুলো করছি, রাত 3:20 থেকে এরকম করছি, আপনারা দেখতে পেলেন। তো ভিডিওটা যেহেতু অনেকটা বড় হয়ে যাবে, তো মিহির অন্নপ্রাশনের এই রান্না বান্নার পরে কি হলো সেটা আমি আপনাদেরকে নেক্সট ব্লগে শেয়ার করব। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, সবার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।